প্রিয় দর্শকবৃন্দ, ওয়ার্ল্ড 24 নিউজে স্বাগতম। তো আজকে খবরের প্রধান শিরোনাম হলো গাজায় আবু সাবাব, এক বিতর্কিত নেতার উত্থান, পতন ও মৃত্যু। গাজা যুদ্ধ, ধ্বংস আর মানবিক সংকটে জর্জরিত একটি ভূমি। এই অস্থিরতার মাঝেই উত্থান হয়েছিল এক রহস্যময় নেতার, ইয়াসের আবু সাবাব, যিনি আবার অনেকের কাছে পরিচিত ছিলেন ইসরায়েলের সহযোগী মিলিশিয়া নেতা হিসাবে। তার জীবন, ক্ষমতা, বিতর্ক এবং মৃত্যুকে ঘিরে আজও নানা প্রশ্ন রয়ে গেছে। আজকের এই ডকুমেন্টারিতে আমরা জানব কে ছিলেন আবু সাবাব, কিভাবে তিনি একটি সশস্ত্র গোষ্ঠীর নেতা হলেন এবং তার মৃত্যু কি সত্যিই যুদ্ধের এক মোড় ঘুরিয়ে দিচ্ছে। ইয়াসের আবু সাবাব দক্ষিণ গাজার বেদুইন তারাবিন গোত্রের সন্তান। যুবক বয়স থেকেই তার নাম জড়িয়ে যায় অপরাধ, মাদক পাচার ও চোরাচালানের সঙ্গে। গাজার আইনশৃঙ্খলা বাহিনী তাকে একাধিকবার আটক করে, কিন্তু 2023 সালের যুদ্ধ পরিস্থিতিতে গাজা কারাগারগুলো ভেঙে পড়লে সুযোগ আসে পালানোর। এই পালানোই তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। অপরাধী থেকে সশস্ত্র গোষ্ঠীর নেতা হয়ে ওঠার সূচনা এখান থেকেই। পালানোর পর আবু সাবাব গঠন করেন একটি নতুন গোষ্ঠী, অ্যান্টি টেরর সার্ভিস। পরে নাম পাল্টে হয়ে যায় পপুলার ফোর্স বা জনপ্রিয় বাহিনী। গোষ্ঠীর দাবি ছিল তারা গাজাকে সন্ত্রাসমুক্ত নিরাপদ করতে চায়, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানা যায় তাদের বিরুদ্ধে ত্রাণ চুরি, সাধারণ মানুষকে ভয় দেখানো এবং ইসরায়েলের হয়ে কাজ করার অভিযোগ রয়েছে। অনেক ফিলিস্তিনি মনে করতেন এটি গাজার অভ্যন্তরে ইসরায়েলের প্রক্সি বাহিনী, যারা হামাসের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য তৈরি হয়েছে। গোষ্ঠীর সদস্য প্রায় 100 জন, যদিও তাদের শক্তিতে ছিল ভয়, তাদের জনপ্রিয়তা ছিল না। গাজা দীর্ঘদিন ধরে হামাস নিয়ন্ত্রিত। এখানে প্রতিটি অস্ত্রধারী গোষ্ঠী, প্রতিটি ছায়া শক্তির পেছনে থাকে রাজনৈতিক কারণ। হামাসের দৃষ্টিতে আবু সাবাব ছিলেন বিশ্বাসঘাতক, কারণ তিনি একাধিক সময়ে ইসরায়েলি বাহিনীর সঙ্গে যৌথভাবে টহল দিয়েছেন বলে অভিযোগও রয়েছে। অনেক বিশ্লেষক মনে করেন গাজায় ইসরায়েল সমর্থিত স্থানীয় মিলিশিয়া তৈরির একটি কৌশলগত পরিকল্পনার অংশ ছিল তার উত্থান। এতে গাজার সমাজ দুভাগে বিভক্ত হয়ে পড়ে। গাজায় যখন খাবার, পানি, ঔষধ সবকিছুর সংকট ভয়াবহ, তখন আবু সাবাবের গোষ্ঠীর বিরুদ্ধে ত্রাণ লুটের অভিযোগ ওঠে। মানুষ বলে যেখানে খাবার নেই সেখানে তার লোকজন ত্রাণ আটকে দিত। এছাড়াও ছিল চাঁদাবাজি, চোরাচালান এবং সাধারণ মানুষকে হেনস্থার অভিযোগ। তার প্রতি সাধারণ মানুষের ক্ষোভ দিন দিন বাড়তেই থাকে। 2025 সালের জুলাই হামাসের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আবু সাবাবকে সরাসরি আত্মসমর্পণের নির্দেশ দেয়, সঙ্গে ঘোষণা করে যারা তাকে আশ্রয় দেবে শাস্তি পেতে হবে তাদেরও। এটাই ছিল স্পষ্ট সংকেত তার সময় শেষ হয়ে আসছে। গাজার ভিতরে ভিতরে সংঘর্ষ বাড়তে থাকে। আবু সাবাব আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন। 2025 সালের 4 ডিসেম্বর বিভিন্ন গণমাধ্যমে খবর আসে আবু সাবাব নিহত, কিন্তু প্রশ্ন তিনি কিভাবে মারা গেলেন উত্তর এখনও পরিষ্কার নয়। একটি পক্ষ বলছে তিনি একটি বেদুইন গোত্রের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যান। অন্য রিপোর্ট বলছে তিনি আহত অবস্থায় দক্ষিণ ইসরায়েলের সোরোকা মেডিকেল সেন্টারে ভর্তি ছিলেন এবং সেখানেই তিনি মারা যান, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ বলছে আমাদের কাছে এমন কেউ ভর্তি ছিলেন না। তাহলে সত্য কি? অনেকে মনে করেন এটিই ছিল টার্গেট কিলিং, যা পরিকল্পিতভাবে করা হয়েছে। গাজার সাধারণ মানুষ তার মৃত্যুকে দেখছে এক বিশ্বাসঘাতকের পতন হিসাবে। হামাসপন্থীরা বলছে বিচার হয়েছে। অন্যদিকে কিছু বিশ্লেষক বলছেন তার মৃত্যু গাজায় ইসরায়েলের পরিকল্পনাকে ব্যাহত করেছে, কারণ তিনি ছিলেন তাদের একটি কৌশলগত হাতিয়ার। আন্তর্জাতিক বিশ্লেষকরাও বলেছে এই ঘটনা দেখায় গাজায় শুধু ইসরায়েলের সঙ্গেই নয়, নিজের ভিতরেও লড়াই করছে। আবু সাবাবের মৃত্যু গাজার অভ্যন্তরীণ শক্তির ভারসাম্যে বড় প্রভাব ফেলতে পারে। যেখানে একদিকে হামাস, অন্যদিকে ইসরায়েল সমর্থিত মিলিশিয়া, এই টানাপোড়েনের হয়তো আরও বাড়বে। গাজার সাধারণ মানুষ শুধু একটাই চায়, শান্তি, কিন্তু নেতাদের ক্ষমতার লড়াই সেই শান্তিকে আরও দূরে ঠেলে দিচ্ছে।
আবু ছাবাব এক ব্যক্তিত্ব যাকে কেউ নেতা বলছে, কেউ অপরাধী, কেউ বিশ্বাসঘাতক। তার উত্থান যেমন প্রশ্নভরা, তেমনি তার মৃত্যুও আরও রহস্যময় জন্ম দিয়েছে। কিন্তু একটি সত্য স্পষ্ট, গাজার যুদ্ধ শুধু দুই পক্ষেরই নয়, এটি ভিতরের ভাঙ্গন, অবিশ্বাস ও অস্থিরতার যুদ্ধ। এক প্রশ্ন সবসময় রয়ে যায়, গাজার মানুষ কি কখনো সত্যিকারের শান্তি পাবে? ফিলিস্তিনের ইতিহাসে বহুবার এমন ঘটনা ঘটেছে, যখন কোনো অভ্যন্তরীণ গোষ্ঠী বাইরের শক্তির সঙ্গে হাত মিলিয়েছে, সেই গোষ্ঠীকে সাধারণ মানুষ সবসময় সন্দেহের চোখে দেখেছে। আবু সাবাবের ক্ষেত্রেও তাই হয়েছে। গাজার রাস্তায় অনেকেই বলে তিনি নাকি ইসরায়েলের পরিকল্পনাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন এবং গাজায় নতুন একটি ইসরায়েল সমর্থিত শাসন গড়ে তুলতে চাইছিলেন। এমনকি কিছু এলাকায় তার বাহিনীকে শত্রুর সহযোগী হিসেবেও ডাকা হতো। তার বিরুদ্ধে ত্রাণ লুট, লোকজনকে ভয় দেখানো, এমন অভিযোগও ওঠে। গাজার সংঘাতে তিনি মারা গেলে অনেক মানুষ বিস্মিত হলেও বড় একটি অংশ প্রকাশ্যে কোনো সহানুভূতিও দেখায়নি। বরং সামাজিক মাধ্যমে দেখা যায় কিছু গাজাবাসী বলছে ইসরায়েলের হয়ে কাজ করলেও শেষ একই রকম হয়। অনেকেই মন্তব্য করেছে তার মৃত্যু দেখিয়ে দিল গাজায় ইসরায়েল সমর্থিত কোনো বাহিনী নিরাপদ নয় এবং জনগণের চোখে গ্রহণযোগ্যও নয়। বিশ্লেষকরা বলেছেন, এই মৃত্যু শুধুমাত্র একজন ব্যক্তির মৃত্যু নয়, এটি প্রতীক হয়ে দাঁড়িয়েছে গাজার অভ্যন্তরীণ বিভাজন, বিশ্বাসঘাতকতার অভিযোগ এবং মুক্তির লড়াইয়ের জটিলতার। আবু সাবাবের মৃত্যু গাজার রাজনৈতিক বাস্তবতার একটি কঠিন সত্য সামনে নিয়ে এসেছে। যে ভূমিতে প্রতিদিন বোমা পড়ে, যেখানে মানুষ বাঁচার জন্য লড়াই করে, সেখানে বিশ্বাস এবং বিশ্বাসঘাতকতার লাইন খুবই স্পর্শকাতর। তিনি কারো কাছে নায়ক, কারো কাছে খলনায়ক, সেই এখনও বিতর্কের বিষয়। কিন্তু গাজার অধিকাংশ মানুষের কাছে তিনি ছিলেন এমন একজন যাকে তারা নিজেদের পাশে দাঁড়ানোর মানুষ হিসাবেই দেখেননি, বরং বিশ্বাসঘাতক হিসেবেই চিনেছেন। এটাই তার গল্প, একজন বিতর্কিত নেতা যার মৃত্যু নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। গাজার ভবিষ্যৎ কি আরও বিভক্ত হবে, নাকি এই মৃত্যু নতুন বাস্তবতার জন্ম দিতে সাহায্য করবে?